ঘুম পেয়েছে ইন্দ্র, বাড়ি ফিরে চল না ভাই। ইন্দ্র একটুখানি হাসিয়া ঠিক যেন মেয়ে মানুষের মতো স্নেহার্দ্র কমল স্বরে কথা কহিল। বলিল, ঘুম তো পাওয়ারই কথা ভাই। কি করবো শ্রীকান্ত, আজ একটু দেরি হবে, অনেক কাজ রয়েছে। আচ্ছা এক কাজ কর না কেন, ওইখানে একটু ঘুমিয়ে নে না। আর দ্বিতীয় অনুরোধ করতে হইল না। আমি গুটিসুটি হইয়া সেই তক্তাখানির উপর শুইয়া পড়িলাম, কিন্তু ঘুম আসিল না। স্তিমিত চোখে চুপ করিয়া আকাশের গায়ে মেঘ ও চাঁদের লুকোচুরি খেলা দেখিতে লাগলাম। ওই ডোবে ওই ভাসে, আবার ডোবে আবার ভাসে, আর এক কানে আসিতে লাগিল জলস্রোতের সেই একটানা হুঙ্কার। আমার একটা কথা প্রায় মনে পড়ে। সেদিন অমন করিয়া সব ভুলিয়া মেঘ আর চাঁদের মধ্যে ডুবিয়া গেছিলাম কি করিয়া। সে তো আমার তন্ময় হইয়া চাঁদ দেখিবার বয়স নয়, কিন্তু ওই যে বুড়োরা পৃথিবীর অনেকখানি ব্যাপার দেখিয়া শুনিয়া বলে যে ওই বাহিরের চাঁদটাও কিছু নয়, মেঘটাও কিছু নয়, সব ফাঁকি, সব ফাঁকি। আসল যা কিছু তা নিজের মনটা। সে যখন যাকে যা দেখায় বিভোর হইয়া সে তখন তাই দেখে। আমারও সেই দশা। এত রকমের ভয়ঙ্কর ঘটনার ভিতর দিয়ে এমন নিরাপদ বাহির হইয়া আসিতে পারিয়া আমার নির্জীব মনটা তখন বোধ করি এমনি কিছু একটা শান্ত ছবির অন্তরেই বিশ্রাম করিতে চাহিয়েছিল। ইতিমধ্যে যে ঘণ্টা দুই কাটিয়া গেছে তাহা টেরও পাই নাই। হঠাৎ মনে হইল আমার চাঁদ যেন মেঘের ঘরে একটা লম্বা দুপসাদা দিয়া একেবারে ডান দিক হইতে বাদিকে গিয়া মুখ বাহির করিলেন। ঘাটটা একটু তুলিয়া দেখিলাম নৌকা এবার ওপারে পাড়ি দেওয়ার আয়োজন করিয়াছে। প্রশ্ন করিবার বা একটা কথা কহিবার উদ্যমও তখন বোধ করি আমার মধ্যে আর ছিল না। তাই তখনই আবার তেমনি করিয়াই শুয়ে পড়িলাম। আবার সেই দুচক্ষু ভরিয়া চাঁদের খেলা, আর দোকান ভরিয়া স্রোতের তর্জন। বোধ করে আরো ঘন্টা খানেক কাটিল। বালুর চরে নৌকা বাঁধিয়াছে। ব্যস্ত হইয়া উঠিয়া বসিলাম। এই যে এপারে আসিয়া পৌঁছিয়াছি, কিন্তু এ কোন জায়গা? বাড়ি আমাদের কত দূরে? বালুকার রাশি ভিন্ন আর কিছুই তো নয়, কোথাও দেখি না। প্রশ্ন করিবার পূর্বেই হঠাৎ নিকটের কোথাও যেন কুকুরের কলহ শুনিতে পাইয়া আরো সোজা হইয়া বসিলাম। কাজেই লোকালয়ে আসে নিশ্চয়। ইন্দ্র কহিল, একটু বস শ্রীকান্ত, আমি এক্ষুনি ফিরে আসব, তোর কিছু ভয় নেই। এই বাড়ি ওই ধারে জেলেদের বাড়ি। সাহসের এতগুলো পরীক্ষায় পাশ করিয়া শেষে এইখানে আসিয়া ফের করিবার আমার ইচ্ছা ছিল না। বিশেষত মানুষের এই কিশোর বয়সটা মতো আমার মহাবিস্ময়কর বস্তু বোধ করি সংসারে আর নেই। এমনিই তো সর্বকালেই মানুষের মানসিক গতিবিধির বড়ই দুর্গেয়, কিন্তু কিশোর কিশোরীর মনের ভাব বোধ করি একেবারেই অজ্ঞেয়। তাই বোধ করি শ্রী বৃন্দাবনের সেই দুটি কিশোর কিশোরীর কৈশোরলীলা চিরদিনই এমন রহস্যের আবৃত হইয়া রইল। বুদ্ধি দিয়া তাহাকে ধরিতে না পারিয়া তাহাকে কেহ কহিল ভালো, কেহ কহিল মন্দ, কেহ নীতির, কেহ বা রুচির দোহাই পারিল, আবার কেহ বা কথাই শুনিল না। তর্কাতর্কে সমস্ত গণ্ডি মারাইয়া ডিঙাইয়া বাহির হইয়া উঠিয়া গেল। যাহারা গেল তাহারা মজিল, পাগল হইয়া নাচিয়া কাঁদিয়া গান গাইয়া সব একাকার করিয়া দিয়া সংসারটাকে যেন একটা পাগল গারদ বানিয়া ফেলিল। তখন যাহারা মন্দ বলিয়া গালি পারিল তাহারাও কহিল, এমন রসের উৎস কিন্তু আর কোথাও নাই। যাহাদের রুচির সহিত মিশ খায় নাই তাহারাও স্বীকার কহিল, এই পাগলের দলটি ছাড়া সংসারে এমন গান কিন্তু আর কোথাও শুনিলাম না। কিন্তু এত কাণ্ড যাহাকে আশ্রয় করিয়া ঘটিল সেই বা সর্বদিনের পুরাতন অথচ চিরনতুন। বৃন্দাবনের বনে বনে দুটি কিশোর কিশোরীর অপরূপ লীলা। বেদান্ত যাহার কাছে ক্ষুদ্র, মুক্তিফল যাহার তুলনায় পারিসের মতো বাড়িবিন্দুর মতোই তুচ্ছ, তাহার কে আর কবে অন্ত খুঁজিয়া পাইল না, পাওয়া যায়ও না। তাই বলিতেছিলাম, তেমনি সেও আজ আমার সেই বয়সের কিশোর। যৌবনের তেজ এবং দৃঢ়তা না আসুক, তাহার দম্ভ তো তখনও আসিয়া হাজির হইয়াছে। প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তো হৃদয় সজাগ হইয়াছে, তখন সংখ্যার কাছে ভীরু বলিয়া নিজেকে প্রতিপন্ন করিতে চাহে। অতএব তৎক্ষণাৎ জবাব দিলাম, ভয় করব আবার কিসের, বেশ তো যাও না।
ইন্দ্র আর দ্বিতীয়বার বাক্য ব্যয় না করিয়া দ্রুতপদে নিমেষের মধ্যে অদৃশ্য হইয়া গেল। উপরে মাথার উপর আবার সেই আলো আধারের লুকোচুরি খেলা, এবং পশ্চাতে বহু দূরাগত সেই অবিশ্রান্ত তর্জন, আর সম্মুখে সেই বালির পাড়। এটা কোন জায়গা তাই ভাবিতেছি, দেখি ইন্দ্র ছুটি আসিয়া উপস্থিত হইল। কহিল, শ্রীকান্ত, তোকে একটা কথা বলতে ফিরে এলুম। কেউ যদি মাছ চাইতে আসে খবরদার দিস নে, খবরদার বলে দিচ্ছি। ঠিক আমার মতো হয়ে যদি কেউ আসে তবুও দিবি নে, বলবি মুখে তোর ছাই দেব, ইচ্ছা হয় নিজে তুলে নিয়ে যা। খবরদার হাতে করে দিতে যাস না যেন, ঠিক আমি হলেও না, খবরদার। কেন ভাই? ফিরে এসে বলবো, খবরদার কিন্তু। বলিতে বলিতে সে ছুটিয়া আসিয়াছিল, তেমনি ছুটিয়া দৃষ্টির বহির্ভূত হইয়া গেল। এইবার আমার পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত কাঁথা দিয়া উঠিল। বোধ হইতে লাগিল যেন দেহের প্রতি শিরা উপশিরা দিয়ে বলক গলার জল বাহির হইতে লাগিল। নিতান্ত শিশুরটি নহি যে, তাহার ইঙ্গিতের মর্ম অনুমান করিতে পারি নাই। আমার জীবনে এমন আনন্দের ঘটনা ঘটিয়া গিয়েছে যাহার তুলনার ইহা সমুদ্রের কাছে গোষ্পর্দের জল। কিন্তু তথাপি এই নিশা অভিযানের রাতটা যে ভয় অনুভব করিয়াছিলাম তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। বোধ করি ভয় চৈতন্য হারাইবার ঠিক শেষ ধাপটিতে আসিয়া পা দিয়েছিলাম। প্রতি মুহূর্তেই মনে হইতেছিল পাড়ের ওই দিক হইতে কে যেন উঁকি মারিয়া দেখিতেছে। যেমনি আর্চকে চাই অমনি সেও যেন মাথা নিচু করে। সময় আর কাটে না। ইন্দ্র যেন একযুগ হইল চলিয়া গিয়াছে, আর ফিরিতেছে না। মনে হইল যেন মানুষের কণ্ঠস্বর শুনিলাম। পৈতাটা বৃদ্ধাঙ্গুষ্ঠে শতপাকে বেষ্টন করিয়া মুখ নিচু করিয়া উৎপন্ন হইয়া কহিলাম, কণ্ঠস্বর ক্রমশ স্পষ্টতর হইলে বেশ বুঝলাম 2-3 জন লোক কথাবার্তা বলিতে এইদিকেই আসিতেছে। একজন ইন্দ্র আর অপর 2জন হিন্দুস্তানি। কিন্তু সে যাই হোক, তাহাদের মুখের দিকে চাইবার আগে ভালো করিয়া দেখিয়া লইলাম চন্দ্রালোকে তাহাদের ছায়া পড়িয়াছে কিনা। কারণ এই অবিসংবাদী সত্যটা ছেলেবেলা হইতে জানিতাম যে ইহাদের ছায়া থাকে না। ওই যে ছায়া, অস্পষ্ট হোক তবুও ছায়া। জগতে আমার মতো সেদিন কোনো মানুষই কোনো বস্তু চোখে দেখিয়া এমন একটা তৃপ্তি পাইয়াছে তা আমি মনে করি নাই। পাক আর নাই পাক, ইহাকে যে বলে দৃষ্টির চরম আনন্দ, এ কথা আজ আমি বাজি রাখিয়া বলতে পারি। যাক, যারা আসিল তাহারা অসাধারণ ক্ষিপ্ত পায়ের সহিত সেই বৃহদায়তন মাছগুলি নৌকা হইতে তুলিয়া জালের মতো এক প্রকার বস্ত্রখণ্ডে বাঁধিয়া ফেলিল, এবং তত পরিবর্তনে ইন্দ্রের হাতে যাহা গুজিয়া দিল তাহার একটা টুম করিয়া একটুখানি মৃদু মধুর শব্দ করিয়া নিজেদের পরিচয়টাও আমার কাছে সম্পূর্ণ গোপন করিয়া গেল না। ইন্দ্র নৌকা খুলিয়া দিল, কিন্তু স্রোতে ভাসাইল না। ধার ঘেঁষিয়া প্রবাইলের প্রতিকূলে লগি ঠেলিয়া ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিল। আমি কোনো কথা কহিলাম না, কারণ আমার মন তখন তাহার বিরুদ্ধে ঘৃণায় ও কি এক প্রকারের অভিমানে নিবিড়ভাবে পরিপূর্ণ হইয়া গিয়েছিল। কিন্তু এইমাত্র না তাহাকে চাঁদের আলোয় ছায়া ফেলিয়া ফিরিতে দেখিয়া অধীর আনন্দে ছুটিয়া গিয়ে জড়াইয়া ধরিবার জন্য উন্মুখ হইয়া উঠিয়াছিলাম। হ্যাঁ তো, মানুষের স্বভাবই তো এই, একটুখানি দোষ পাইলে পূর্ব মুহূর্তে সমস্ত নিঃশেষ ভুলিয়া যাইতে তাহার কতক্ষণ লাগে। ছি ছি, এমনি করিয়া সে টাকা সংগ্রহ করিল। এতক্ষণ এই মাছ চুরির ব্যাপারটা আমার মনের মধ্যে বেশ স্পষ্ট চুরির আকারে বোধ করি স্থান পায় নাই। কেননা ছেলেবেলায় টাকা করে চুরিটা শুধু যেন বাস্তবিক চুরি, আর সব অন্যায় বটে, কিন্তু কেমন করিয়া যেন সব ঠিক চুরি নয়, এমনি একটা অদ্ভুত ধারণা প্রায় সকল ছেলেরই। আমারও তা ছিল। নাই হইলে এই টুং শব্দটা কানে যাইবা মাত্র এতক্ষণে এত বীরত্ব, এত পৌরুষ, সমস্তই এক মুহূর্তে এমন শুষ্ক তৃণর মতো ঝরিয়া পড়িত না। সে যদি মাছগুলো গঙ্গার জলে ফেলিয়া দিত, কিংবা আর যাই করুক, শুধু টাকা কড়ির সহিত ইহার সংসর্গ না ঘটাইত, তাহা হইলে আমার এই মৎস্য সংগ্রহের অভিযানকে কেহ চুরি বলিলে ক্রোধে বোধ করি তাহার মাথায় ফাটাইয়া দিতাম, এবং সে তাহার ন্যায্য প্রাপ্য পাইয়াছে বলিয়াই মনে করিতাম। কিন্তু ছি ছি, এ কি, এই কাজ তো জেলখানার কয়েদিরা করে। ইন্দ্র কথা কহিল, জিজ্ঞাসা করিল, তুই একটু ভয় পাসনি না রে শ্রীকান্ত? আমি সংক্ষেপে কহিলাম, না। ইন্দ্র কহিল, কিন্তু তুই ছাড়া ওখানে আর কেউ বসে থাকতে পারতো না, তা জানিস? তোকে খুব ভালোবাসি।
আমার এমন বন্ধু আর একটিও নেই। আমি যখন আসবো তোকে শুধু ডেকে আনবো, কেমন? আমি জবাব দিলাম, না। কিন্তু এই সময়ে তাহার মুখের উপর সদ্য মেঘমুক্ত যে চাঁদের আলোটুকু পড়িল, তাহাতে মুখখানি কি যে দেখাইল, আমি এতক্ষণে সব রাগ অভিমান হঠাৎ ভুলিয়া গেলাম। জিজ্ঞাসা করিলাম, আচ্ছা ইন্দ্র, তুমি কখনো ওই সব দেখেছ? কি সব? ওই যে মাছ চাইতে আসে। না ভাই, দেখিনি, লোকে বলে তাই শুনেছি। আচ্ছা, তুমি এখানে একা আসতে পারো? ইন্দ্র হাসিল, কহিল, আমি তো একাই আসি। ভয় করে না? না, রাম নাম করি, কিছুতে তারা আসতে পারে না। একটু থামিয়া কহিল, রাম নাম কি? তুই যদি রাম নাম করতে করতে সাপের মুখ দিয়ে চলে যাস, তবুও তোর কিছু হবে না। সব দেখবি ভয় ভয় পথ ছেড়ে পালাবে। কিন্তু ভয় করলে হবে না, তাহলে তারা টের পাবে এ শুধু চালাকি করছে। তারা সব অন্তর্যামী কিনা। বালুর চর শেষ হইয়া আবার কাকরের পার শুরু হইল। ওপারে অপেক্ষা এপারে স্রোত অনেক কম, বরঞ্চ ওইখানা বোধ হইল স্রোত যেন উল্টা মুখে চলিয়াছে। ইন্দু লগি তুলিয়া বটে হাতে করিয়া কহিল, ওই যে সামনে বনের মতো দেখাচ্ছে, আমাদের ওই ভেতর দিয়ে যেতে হবে। ওইখানে আমি একবার নেমে যাব আর আসবো, কেমন?